আসসালামু আলাইকুম সকলকে। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। এইচএসসি প্রথমবারের পরিবর্তে দ্বিতীয়বার বিভিন্ন কারণে দেওয়া হয়। ইয়ার ড্রপ হইতে পারে, কোনো সাবজেক্টে ফেল হইতে পারে, অথবা জিপিএ যেটা এসেছে সেটা দিয়ে হয়তো অ্যাডমিশন পরীক্ষায় বসতে পারবা না, বা বসলেও মার্কের খুব বড় একটা গ্যাপ। সো সেক্ষেত্রে ইমপ্রুভ করার জন্য একটা ইমপ্রুভমেন্ট এক্সাম দিতে হইতে পারে। সো দ্বিতীয়বার যারা হচ্ছে এইচএসসি দিচ্ছ, এই ইমপ্রুভমেন্ট হোক, ইয়ার ড্রপ হোক, এই বিষয়টা নিয়ে প্রপার একটা গুছানো ভিডিও, সবগুলো ইনফরমেশন গুছায় এক জায়গায় দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা নিয়ে আসছি তোমাদের জন্য। সো আসো শুরু করা যাক। এখন ইয়ার ড্রপ এবং ইমপ্রুভমেন্ট, এটার মধ্যে কিছু ব্যাপার স্যাপার আছে। একটু আগে রুলসগুলো জেনে নিব যে অ্যাকচুয়াল জিনিসটা কি। এইচএসসি তোমার ফার্স্ট টাইম দিচ্ছ। এখন ফার্স্ট টাইম তুমি যখন এইচএসসি দিচ্ছ, তখন তো তোমার এসসি থেকে এইচএসসির গ্যাপ মোটামুটি 2 বছর। যখন তুমি ফার্স্ট টাইম এইচএসসি দেওয়ার পর কোনো একটা সাবজেক্টে ফেল করে গেলা, তখন একরকম অবস্থা। যখন তুমি ফেল না করলা, তুমি এইচএসসিতেই বসলা না, তুমি ইয়ার ড্রপ দিলা, পরের বার এইচএসসি দিলা, সেটা একটা অবস্থা। আরেকটা হচ্ছে তুমি এইচএসসি অ্যাটেন্ড করছো, সব সাবজেক্টে এক্সাম দিছো, পাসও করছো, কিন্তু জিপিএ এমন আসছে যে ভর্তি পরীক্ষায় হয় বসতে পারোনি, বা বসলেও মার্ক বেশি কাটা যাবে, এরকম একটা অবস্থা। সেই ক্ষেত্রে যারা ইয়ার ড্রপ দিছো তারা তো এইচএসসি বলতে গেলে দাওইনি, কি তারা এইচএসসি দাওনি। সো তোমাকে হচ্ছে ফুল এইচএসসি অ্যাটেন্ড করতে হবে, হোল এইচএসসি তোমাকে পুরাটাই অ্যাটেন্ড করতে হবে, সবগুলো পরীক্ষা দিতে হবে। যদি তুমি এমন হয়ে থাকে যে অ্যাটেন্ড করছো বাট ফেল, সেই ক্ষেত্রে তুমি এইচএসসিতে যে কটা সাবজেক্টে ফেল করছো সে কটা সাবজেক্টে পরীক্ষা। এখন যদি একটা সাবজেক্ট হয়, একটা সাবজেক্টে ফেল করে থাকো, একটাতেই এক্সাম হবে। যদি দুইটায় ফেল করে থাকো, দুইটায় এক্সাম হবে। যদি দুইটার বেশি, মোর দ্যান 2 সাবজেক্টে ফেল করে থাকো, সব সাবজেক্টেই তোমাকে এইচএসসি আরেকবার দেওয়া লাগবে। যদি ফেলটা ফোর্থ সাবজেক্টে আসে, সেই ক্ষেত্রে এইচএসসি আবার দেওয়া লাগবে না। মোটামুটি হচ্ছে ফোর্থ সাবজেক্টে ফেল করলে এইচএসসিতে ফেল হয় না। ফোর্থ সাবজেক্টে ফেল করলে ইউ আর গুড টু গো, ঠিক আছে। হ্যাঁ, তোমার জিপিএতে কোনো মার্ক এক্সট্রা যোগ হবে না। সো এইখানে এই ফেলটা কাউন্ট হবে না, এবং এই ফেলটাকে ইমপ্রুভ করার জন্য তুমি ইমপ্রুভমেন্টও দিতে পারবে না, ঠিক আছে। এখন এই যে এই কেসটা, এই দুটাকে এক সাইডে রাখার কারণ হচ্ছে এই দুই কেসেই, ইয়ার ড্রপ বলো, ফেল বলো, দুই ক্ষেত্রেই তোমাকে ইররেগুলার স্টুডেন্ট বিবেচনা করা হবে। দুই ক্ষেত্রেই তোমাকে ইররেগুলার স্টুডেন্ট বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে বিবেচনা করা হবে। কিন্তু দ্য মোমেন্ট ইউ আর পাসড অ্যান্ড ইউ অ্যাটেন্ডেড অল দ্য এক্সাম, তুমি অনিয়মিত শিক্ষার্থী না, তুমি নিয়মিত শিক্ষার্থী, কিন্তু তুমি জিপিএ মানোন্নয়ন বা ইমপ্রুভমেন্টের জন্য আরেকবার দিচ্ছ। এমন ক্ষেত্রে তুমি জিপিএ ইমপ্রুভ করতে চাও 1-2টা সাবজেক্টে, তোমার হয়তো কেমিস্ট্রি খারাপ আসছে, তোমার হয়তো ফিজিক্স খারাপ আসছে, তোমার হয়তো হায়ার ম্যাথ খারাপ আসছে, এ প্লাস জায়গায় এ বা এ মাইনাস বা বি আসছে, যেটা আসার কথা না, তুমি সেটা ইমপ্রুভ করতে চাও। বাট স্টিল ইউ হ্যাভ টু অ্যাটেন্ড all the exams. You have to attend all the exams of HSC. কথাটার সোর্স যদি আমাকে জিজ্ঞেস করো, আমি নোটিশ থেকে অংশটা ক্রপ করে আনছি। জিপিএ উন্নয়ন হিসেবে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের সংক্রান্ত বলা আছে যে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে জিপিএ উন্নয়নের জন্য নিয়মিত পরীক্ষার্থীরা উত্তীর্ণ হওয়ার পরের বছরে এইচএসসি তে অংশগ্রহণ করতে পারবে। তুমি যদি এইচএসসি 25-এ এক্সাম দিয়ে থাকো, তুমি এইচএসসি 25 ব্যাচ হয়ে থাকো, তুমি 26-এ হচ্ছে ইমপ্রুভমেন্ট দিতে পারবা। যদি এমন হয়ে থাকে তুমি এসএসসি 23 এবং এইচএসসি 25, সেই ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট ইজ অ্যালাউড। বাট যদি এমন হয় তুমি এসএসসি 22, কিন্তু ওখানে হচ্ছে 1 বছর ইয়ার ড্রপ দিয়ে বা কিছু একটা হয়, বা হচ্ছে তুমি এখানে ইমপ্রুভমেন্ট কিছু একটা দিয়ে হচ্ছে এইচএসসি 25-এ আসছো, তখন কিন্তু আবার তোমার আরেকবার ইমপ্রুভমেন্ট দেওয়ার সুযোগ নাই, বা হচ্ছে 3 বছর যদি গ্যাপ পড়ে যায় এসসি আর এইচএসসি মাঝখানে কোনো কারণে, সেক্ষেত্রেও হচ্ছে তোমার 25-এর পর আবার 26-এ হচ্ছে ইমপ্রুভমেন্ট দেওয়ার সুযোগ নেই। তোমার এইখানে গ্যাপটা 2 ইয়ার্স হইতে হবে, গেল। এখন এই ক্ষেত্রে দেখো কি বলছে, যারা জিপিএ ফেভার কম পেয়েছে তারা হচ্ছে এই পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবে, তবে এই ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে সকল বিষয় পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, সকল বিষয় পরীক্ষা দিতে পারবে। আর যারা হচ্ছে ইররেগুলার, ওরা হচ্ছে ইমপ্রুভমেন্ট দিতে পারবে না, মানে অলরেডি ইয়ার ড্রপ দিয়েছে। ইয়ার ড্রপে তোমার যা রেজাল্ট হবে তোমাকে তাই নিয়ে থাকতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্যাক্ট যে ইয়ার ড্রপের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের অপশন, আর ইয়ার ড্রপে যা রেজাল্ট হবে সেটা নিয়ে হচ্ছে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। এই নোটিশটা দেখানোর জন্য, ও হ্যাঁ, আরেকটা জিনিস, অংশগ্রহণের সিলেবাস, এটা তো বলিনি।
অংশগ্রহণের সিলেবাস আসলে নোটিশে আনছি তো ওখানে লিখে মিস হয়ে গেছিলো, সরি। তো সিলেবাস সংক্রান্ত যে ব্যাপারটা দেখো, যারা নিয়মিত পরীক্ষার্থী তাদের জন্য হচ্ছে 2026 সালের যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অর্থাৎ ফুল সিলেবাস এটা ফলো হবে। কিন্তু অনিয়মিত এবং মানোন্নয়ন, অনিয়মিত কারা? অনিয়মিত হচ্ছে যারা ইয়ার ড্রপ অথবা ফেইল করছে কোনো একটা সাবজেক্টে তারা। আর মানোন্নয়ন কারা? যারা ইমপ্রুভমেন্ট। আমি একদম হাতে ধরে তোমাকে বলতেছি, এই যারা যারা আসো তোমাদের সবার পরীক্ষা নোটিশে বলেই যায় জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণীত 2025 সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, 2025 সালের যে সিলেবাস অর্থাৎ শর্ট সিলেবাস, তুমি প্রিপারেশন শর্টের উপর নিবা। ওকে, প্রিপারেশন কিসের উপর নিবা? শর্টের উপর নিবা। এখন অ্যাডমিশন টেস্টের ইম্প্যাক্ট কি? মানুষ ইয়ার ড্রপ বা ফেইল ছাড়া ইমপ্রুভমেন্টটা দেয় অ্যাডমিশন টেস্টের জন্য। অ্যাকচুয়ালি এটার হেল্প কতদূর? তুমি যদি ইয়ার ড্রপ দাও বা ফেল করার কারণে তোমাকে হচ্ছে আরেকবার অ্যাটেন্ড করতে হয়, সেই ক্ষেত্রে তুমি কিন্তু তোমার একটাই জিপিএ পাইতেছো, তুমি কিন্তু তোমার জিপিএ একবারই হচ্ছে যেটা পাচ্ছ একবারই পাচ্ছ। ঠিক আছে, এমন যে তুমি একটা জিপিএ পাইছো সেটাকে আবার ইমপ্রুভ করার জন্য তুমি আমার এক্সাম দিচ্ছ। সো তুমি ইয়ার ড্রপের স্টুডেন্ট হও বা ফেল হও, ইররেগুলার স্টুডেন্ট যদি হও, তুমি যে রেজাল্ট করবা সেই রেজাল্ট দিয়ে তুমি যেখানেই ভর্তি পরীক্ষার ফর্ম তুলবা তুমি একটা ফার্স্ট টাইমার হিসেবে কাউন্ট হবা। বুয়েট, মেডিকেল, ঢাকা ভার্সিটি সবখানে হচ্ছে অ্যাটেন্ড করতে পারবা। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। যদি ইমপ্রুভমেন্ট দাও সেদিকে কি হবে? যদি ইমপ্রুভমেন্টে তুমি পরীক্ষায় বসো, দুইটা কেস হইতে পারে। একটা হচ্ছে তোমার পয়েন্ট বাড়ছে, তুমি হয়তো পাইছিলা 4.2, আচ্ছা 4.2 না, আমি একটু কমায় ধরলাম হচ্ছে 3.7। ঠিক আছে, তুমি পাইছো 3.7। যদি কারো 4-এর কম না থাকে, ধরো মানে দুইটা মিলে 9.5-এর কম না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে ইমপ্রুভমেন্টে বসাটা মানে বেশি হয়ে যায়। সত্যি কথা যে এত পরিশ্রম আসলে দরকার নেই। তোমার ধরো একটা 5 একটা 4.5, একটা 5 একটা 4, দুইটা মিলে 9 সামথিং আছে, সেই ক্ষেত্রে তুমি এটা দিয়ে কন্টিনিউ করতে পারবা। বাট যদি একদম বেশি কম থাকে সেই ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেওয়া যেতে পারে। 4-এর নিচে না থাকলে কেউ ইমপ্রুভমেন্ট দেওয়াটা আমি রিকমেন্ড করি না, টু বি অনেস্ট। ঠিক আছে, একদম ওপেনলি কথাবার্তা বললাম। তো হোয়াট এভার, এখন ধরো তোমার জিপিএ হচ্ছে 3.7, এখন তুমি এটা ইমপ্রুভ করবা, তুমি এটার জন্য ইমপ্রুভমেন্ট দিয়েছো। এখন যদি তুমি ইমপ্রুভমেন্ট দাও এবং তোমার রেজাল্ট ভালো হয়, তোমার জিপিএ বেড়ে হয়ে গেল 5, তুমি একটা নতুন জিপিএ পাইছো, তুমি একটা নতুন এইচএসসি মার্কশিট, নতুন এইচএসসি রেজাল্ট পাইছো, তুমি টোটালি একটা ফার্স্ট টাইমার হিসেবে গণ্য হবা। তুমি টোটালি একটা ফার্স্ট টাইমার হিসেবে গণ্য হবা। ঠিক আছে, তুমি টোটালি একটা ফার্স্ট টাইমার হিসেবে গণ্য হবা। ঠিক আছে, এখন যদি তুমি পরীক্ষা দিছো তারপরেও তুমি জিপিএ ইমপ্রুভ করতে পারোনি, সেই ক্ষেত্রে তোমার জিপিএ আগেরটাই রয়ে যাবে। যদি এমন হয় যে ইমপ্রুভমেন্টের রেজাল্ট আল্লাহ না করুক ফার্স্ট টাইম যেটা দিছো সেটা হচ্ছে খারাপ হয়েছে, মার্ক কমবে না। বাট ধরো খারাপ হয়েছে, পয়েন্ট তো বাড়েনি, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে পয়েন্ট না বাড়লে, সেই ক্ষেত্রে তখন পয়েন্ট না বাড়বে, তখন বুয়েট মেডিকেল ঢাবি এখানে আসলে ডিপেন্ড করবে। বুয়েট মেডিকেল ঢাবি এখানে আসলে ডিপেন্ড করবে কি করবা। লাইক তুমি যদি বুয়েট আর ডিউতে ফর্ম তুলে থাকো, তুমি পরীক্ষা দিছো ফার্স্ট টাইম, তুমি এরপর ফর্ম তুলছো, হয়তো অ্যাটেন্ড করনি বাট ফর্ম তুলে ফেলছো, তুমি আরেকবার ফর্ম তুলতে পারবে না। তুমি আরেকবার ফর্ম তুলতে পারবে না, কারণ এগুলো হচ্ছে একবারই দেওয়া যায়, এগুলো হচ্ছে একবারই দেওয়া যায়, এগুলো হচ্ছে একবারই দেওয়া যায়। সো এইগুলো তুমি যখন অলরেডি ফর্ম একবার তুলে ফেলছো এবং তোমার পয়েন্ট বাড়ে নাই, তুমি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে না। ঠিক আছে, ঢাবির ক্ষেত্রেও সেম, যেহেতু এখানে সেকেন্ড টাইম অ্যালাউড না। মেডিকেলে তুমি যদি একবার ফর্ম তুলে থাকো, তোমার পয়েন্ট না বাড়ে, তুমি সেকেন্ড টাইমের হিসেবে গণ্য হবা। বাট যদি এমন হয় যে তুমি ফর্ম তুলোনি, ভাইয়া আমি ফর্ম তুলিনি, বুয়েট মেডিকেল ঢাবি কিচ্ছুর ফর্ম তুলিনি, যেহেতু আমি ইমপ্রুভমেন্ট দিব, সেই ক্ষেত্রে তোমার যদি পয়েন্ট নাও বাড়ে, সব ক্ষেত্রেই you can fill up the form, you can fill up the form এবং এইখানে তুমি একজন ফার্স্ট টাইমার হিসেবে গণ্য হবা, এখানে তুমি একজন ফার্স্ট টাইমার হিসেবে গণ্য হবা। ওকে, ওভারঅল হচ্ছে মোটামুটি এই কয়টা রুলস, এই কয়টা বিষয়াদি। এবং আরেকটা জিনিস যেটা যদি বলি লাস্ট বিষয়, সেটা হচ্ছে প্রিপারেশন কীভাবে নিব। রুলস রেগুলেটেড কথাবার্তা তো হয়ে গেছে, এখন প্রিপারেশন নিয়ে যদি আমি কথাবার্তা বলি, এইচএসসি 26-এ যারা ছিল ওদের লাস্ট কয়েক বছরে ওই মানদণ্ডে
ওদের সিনিয়র কারো এক্সাম হয়নি, ওদের জন্য টেস্ট পেপারই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইউজফুল একটা রিসোর্স। বাট তুমি যে মানবন্ধনে পরীক্ষা দিচ্ছ সেই মানবন্ধনে এইচএসসি 25-এর মানবন্ধন, এইচএসসি 25-এর সিলেবাস, সে অনুযায়ী কিন্তু অলরেডি 23, 24, 25-এ পরীক্ষা হয়ে আসছে। তুমি কোয়েশ্চেন ব্যাংক যেটা বোর্ড কোয়েশ্চেন সেইটা এবং টেস্ট পেপার দুইটা একসাথে ফলো করবা। বোর্ড কোয়েশ্চেন এবং টেস্ট পেপার দুইটা একসাথে ফলো করবা। ভাই বোর্ড কোয়েশ্চেন তো করছে, টেস্ট পেপার কি লাগবে? হ্যাঁ লাগবে, টেস্ট পেপার লাগবে, কারণ তুমি শর্টের চ্যাপ্টারগুলাই টেস্ট পেপারে কোন কলেজে কী রকম কোয়েশ্চেন করছে সেটা তোমাকে জানতে হবে, সেটা তোমাকে পারতে হবে, প্র্যাকটিস করতে হবে। টেস্ট পেপার একটা লাগবে, তুমি শর্টের চ্যাপ্টারগুলোই পড়ো, বাট টেস্ট পেপার থেকে পড়ো, ঠিক আছে? তুমি আপডেট থাকো। টেস্ট পেপার লাগবে না, বোর্ড কোয়েশ্চেন আছে, আগের বছর সাপ্লিমেন্ট আছে, এই কাজ করো না। এবং অবশ্যই প্র্যাকটিস অলট। তুমি যেহেতু অলরেডি একবার এইচএসসির পর্যায়টা পার হয়ে আসছো, যদি ইয়ার ড্রপ না হয়ে থাকে, তুমি স্টিল ফেল বলো বা ইমপ্রুভমেন্ট বলো, তুমি কিন্তু একবার এইচএসসি অ্যাটেন্ড করে আসছো, তোমার একবার এক্সপোজার হয়েছে এইচএসসিতে। সো এই যে একটা এক্সট্রা বছর পাইছো, এই এক্সট্রা বছরের যে কটা টাইম আছে, এই কটা টাইমে প্রচুর প্র্যাকটিস করো, ঠিক আছে? যেন সব কিছু তোমার আঙ্গুলে লাগায় থাকে। এবং এই প্র্যাকটিসের সাথে আরেকটা জিনিস খেয়াল রাখবো, এক্সটেন্সিভ অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া লাগবে, ঠিক আছে? কারণ তোমার অলরেডি এখানে একটা বছর তুমি পিছিয়ে গেছো। সেকেন্ড টাইম অ্যাভেলেবল থাকা সত্ত্বেও তুমি ধরো সেকেন্ড টাইম পর্যন্ত যদি অপেক্ষা করো, 1 বছর করে 2 বছর পিছিয়ে যাবা। এটা গেল একটা বড় ফ্যাক্ট। তার উপর আরেকটা বড় ফ্যাক্ট হচ্ছে যে যারা ইয়ার ড্রপ দিয়ে বা হচ্ছে ইররেগুলার থেকে, ইয়ার ড্রপ হোক বা ফেল হোক, সেইখান থেকে হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্ট অ্যাটেন্ড করে, তাদের কিন্তু হচ্ছে অ্যাডমিশন টেস্টের রিমার্কস খুব বেশি ভালো না, অনেস্ট কথা, খুব বেশি ভালো না। সো তুমি যেন এই ব্যারিয়ারটা ক্রস করতে পারো, এই জন্য তোমাকে একটা এক্সটেন্সিভ প্রিপারেশন নিতে হবে। এটা বলার উদ্দেশ্য তুমি একটা মাইন্ডসেট রাখো, ঠিক আছে? তুমি একটা মাইন্ডসেট রাখো এবং এই সময়টা হচ্ছে ভালোভাবে কাজে লাগাও। এখন কিভাবে রুটিন করে পড়বা, কিভাবে কোন বিষয় গুছাবা, বা কিভাবে হচ্ছে পড়াশোনাটা আগাবা, সেই সব কিছু ডিটেলস নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করছি, 60 দিনে এ প্লাস কীভাবে সম্ভব। সেই 60 দিনে এ প্লাসের ভিডিওটা তোমরাও ফলো করতে পারবা। ওইটা হচ্ছে, যদি আমি 26 বছরের জন্য করছি, বাট ওইটার যে রুটিন, ওইটার যে প্রসেস এবং ওইটার যে কথাবার্তা, সব কিছুই হচ্ছে তোমাদের সাথে ম্যাচ করবে ইনশাল্লাহ। তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখবা এবং ইমপ্রুভমেন্টে বা এইচএসসি আরেকবার যে দিচ্ছ সেখানে একটা ভালো রেজাল্ট নিয়ে ফিরে আসবা। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।